বসে বসে টিভিতে সংবাদ দেখছি আর হাসতেছি, কারণ সংবাদে দেখাচ্ছে বাংলাদেশের মাফিয়া কিং হঠাৎ করে উধাও হয়ে গেছে। হঠাৎ আম্মু জিজ্ঞাসা করলো, কিরে নীরব, তুই হাসতেছিস কেন? না, এমনি হাসতেছিলাম। আর এখন নাস্তা দেওয়া ক্ষুধা লেগেছে। বোন নাস্তা করেছে? না, এখনো করে নাই। আচ্ছা, তুমি নাস্তা দাও, আমি বোনকে ডেকে নিয়ে আসছি। আমি বোনের রুমে গেলাম, গিয়ে দিকে শুয়ে আছে। তখন আমি বললাম, এই পেতনি, আই খাবার খেয়ে যা। কি বললি তুই? আজকে তোর মাথার সব চুল ছেড়ে দেব। কুত্তা, আমাকে পেতনি বলা? ছুটাচ্ছি, দাঁড়া। পেতনিকে পেতনি বলবো না তো পরে বলবো? ছত্ত সব পাগলি। এবার কিন্তু রেগে যাচ্ছি। তুই ওখানে দাঁড়া, এক পাও নড়বি না। আজকে তোকে মেরে তোর সব হাড্ডি কুটি তেড়া করে দিব। তো আমি কি মারে খাবার জন্য বসে থাকবো নাকি? পেতনি নানি বলে দিলাম দৌড়। বোনও আমার পিছনে দৌড়াচ্ছে। আমি গিয়ে সোজা আম্মুর পিছনে লুকালাম। কিরে, তোরা এমন বাচ্চাদের মতন ঝগড়া করছিস কেন? তোরা এখন তো আর বাচ্চা নেই, এখন তোরা বড় হয়েছিস। আমি কি সাথে তোমার ছেলের পেছনে নাকি? তোমার বাদর ছেলেই তো আমাকে রাগিয়ে দেয়। আম্মু আমার দিকে রেগে তাকালো, আমিও ঠিক করে হেসে দিলাম। তখন বোন আম্মুকে বলল, দেখেছো কেমন বাদরের মতো হাসছে? মনটা চাইতেছে দাঁত ভেঙে দিতে। হয়েছে হয়েছে, আর কিছু ভাঙতে হবে না, এখন খেতে আয়। তারপর আমি এবং আমার বোন মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। ও সরি, আমি তো আমার পরিচয় দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিই। আমার নাম নীরব আহমেদ। আমি হলাম বাংলাদেশের মাফিয়া কিং, কিন্তু আমার আব্বু আম্মু বোন কেউ জানি না আমি সেই মাফিয়া কিং। আমার ছোট একটাই বোন, যার সাথে একটু আগে ঝগড়া করলাম। আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা ছোটখাটো ব্যবসা করে, গল্প পড়েন, বাকিটা জেনে যাবেন। আমি রুমে বসে মোবাইল টিপতেছি, তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা ভালো নেই। আপনি যাওয়ার পর থেকে এখানে সন্ত্রাস বেড়ে চলেছে। জাহিদের লোক আমাদের লোকগুলোকে মেরে ফেলছে। আমি ভালো আছি, কিছুদিন অপেক্ষা কর, সময় আসুক, আমি আবার চলে আসব তোদের মাঝে। ভাই, একটু তাড়াতাড়ি আসো। কবে আসবে? চিন্তা করিস না, সময় হলে আমি আবার ফিরে আসব। আর ওই জাহিদকে তার শাস্তি দিব। টাকা লাগলে বলবি, আমি পাঠিয়ে দিব। আচ্ছা ভাই, তাহলে এখন রাখি। ফোন কেটে দেওয়ার পর আমি বাড়ির বাইরে যাওয়ার জন্য রেডি হলাম এবং ডাইনিং রুমে এসে দেখি বোন টিভি দেখছে। আমি বললাম, আদিবা, আম্মু কোথায় রে? ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার বোনের নাম আদিবা। আমু তো রান্নাঘরে, কিন্তু কেন? আমি একটু বাইরে যাব, তাই। বাইরে যাবে, ভালো কথা। আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আনবি, না হলে তোর ঘরে ঢোকা বন্ধ। সকালে খেয়ে যেন আমার দাঁত ভাঙতে চেয়েছিল। তখন তো আমি মজা করে বলেছিলাম, আমি আমার কিউট ভাইয়ের দাঁত কি ভাঙতে পারি বল? হয়েছে হয়েছে, আর মিথ্যা বলা লাগবে না। যা, আসার সময় 20 টাকার ফুচকা নিয়ে আসবি। মাত্র 20 টাকার? খেলে খাবি, না খেলে নাই। তখন বোনটা বলল, আমায় বলল, না থাক, নাই নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, ঝাল দিয়ে আনবি। আচ্ছা, এখন আমি বাইরে যাচ্ছি, আমাকে বলিস। এইটা বলে আমি বাড়ির বাইরে এসে রিফাতকে ফোন দিলাম। আর হ্যাঁ, সাব্বির হলো আমার কলিজার টুকরা বন্ধু। হ্যালো সাব্বির, কই তুই? চল আজকে আমরা একটু আড্ডা দিই, অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না। ফোনের ওপাশ থেকে সাব্বির বলল, আচ্ছা বল, কোথায় আসবো? নদীর পাড়ে চলে আই, ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগে জায়গা, ফ্রেশ মাইন্ডে কথা বলা যাবে, কি বলিস? ঠিক বলেছিস। আচ্ছা, কয়টায় আসবো? এখন তো 4টা বাজে, তুই এখনই চলে আয়। আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা, সাবধানে আসিস, বলে ফোন কেটে দিলাম। আমি নদীর পাড়ে যাওয়ার জন্য একটা রিক্সা খুঁজতেছিলাম, কিন্তু পুরা কপাল, তাই রিক্সা পেলাম না। তাই হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ চোখে পড়লো
কিছু লোক একটা বৃদ্ধ লোককে ঘিরে রেখেছে। আমি তাদের মাঝে গিয়ে বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা, এটা আপনাকে এভাবে ঘিরে রেখেছে কেন? দেখো না বাবা, কে যেন আমার মারার জন্য এদের পাঠিয়েছে। ছড়িয়ে দেখে তখন ওদের মধ্যে প্রথম মোটা লোক। এই যে ছেলে, ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, না হলে এই যে হাতে ছুরি দেখেছিস, এটা দিয়ে একেবারে গলা নামিয়ে দেব। আমি তো করে হাসতে শুরু করলাম। কিরে, তুই কি পাগল হয়ে গেলি? বাচ্চাদের হাতে ছুরি থাকতে নেই? কি বললি তুই? এখনই দেখাচ্ছি বাচ্চারা কি করতে পারে। এইটা বলে মোটা লোকটা এগিয়ে এসে আমার শার্টের কলার ধরে যখন আমার পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখন আমি ছুরিটা ধরে নিলাম, বুকে এক লাথি মারলাম, ছিটকে গিয়ে পড়লো কিছুটা দূরে। তখন আমি বললাম, ভালো চাস তো এখনই এখান থেকে কেটে পড়, না হলে সব কয়টাকে এমন কালানি দিব না টানা 30 দিন চলার মতো অবস্থায় থাকবি না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। সবগুলো আমার উপর হামলা করলো। আমি আর কিছু করব, এক একটাকে ধরে খুশি লাথি দিয়ে চলতেছি। হঠাৎ তাদের মতো থেকে একটা লোক আমার হাতে ছুরি দিয়ে আঘাত করলো, ফলে আমার হাত কেটে গেল। মাথায় রাগ উঠে গেল। আজকে তোদের এমন অবস্থা করব যে সারা জীবন আমার মায়ের কথা মনে রাখবি বলে পাশে থাকে একটা রডের টুকরো নিয়ে সব কয়টার হাত পায়ে বাড়ি দিতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম সবগুলো রক্তাক্ত হয়ে গেছে, কেউ আর মার খাওয়ার অবস্থায় নেই, তাই আর মারলাম না। বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা চাচা আপনি এখন বাড়ি চলে যান, আর পারলে থানায় একটা জিডি করে আসেন। বলা তো যায় না, আবার অন্য কেউ আপনার উপর হামলা করতে পারে। আরও কিছু কথা হলো, তারপর দুজনের মধ্যে লোকটা বলছিল তার সাথে যাওয়ার জন্য। আমি তাকে বললাম চলে যেতে তাড়াতাড়ি, কারণ আবার তার উপর হামলা করতে পারে। তারপর এটা বলে আমি কাছে এক ফার্মেসিতে গেলাম হাত ব্যান্ডেজ করতে। হাত ব্যান্ডেজ করে চলে গেলাম নদীর পাড়ে, গিয়ে দেখি সাব্বির বসে আছে। আমিও সামনে যাওয়ার পর সাব্বির বলল, কে তুই আসতে তো দেরি হলো কেন? আরে রাস্তায় রিক্সা পাইনি, তাই দেরি হয়েছে। হঠাৎ সাব্বিরের নজর আমার হাতে পড়ে তখন বলল, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করে কেন? আরে তেমন কিছু না, একটু কেটে গেছে। শালা, হাত কেটে গেছে আর বলছিস তেমন কিছু না? আচ্ছা এখন রাগ দেখাতে হবে না, এখন বল তোর গার্লফ্রেন্ডের কি খবর? আর খবর একটা প্যারার বস্তা, শুধু প্যারা দিতেই থাকে। চল আজকে বিরিয়ানি খেয়ে আসি, অনেকদিন ধরে খাওয়া হয় না। ঠিক বলেছিস, চল। চলুন এবার গল্পের নায়িকা সম্পর্কে কিছু জেনে আসি, আর দেখি আসি নায়িকি কি করে। বড়লোক বাবার একমাত্র মেয়ে মায়া, তার মা ছোট থাকতেই মারা যায়। বাবার অতি আদরের মায়া, কিন্তু তাদের পিছনে অনেক শত্রু লেগে আছে। তার একটাই কারণ, মায়ের বাবা একজন বড় ব্যবসায়ী বলে। বাবা, বাবা, টাকা দাও, শপিং করতে যাব। কালকে না 30,000 টাকা দিলাম, সেটা কি করছিস? বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরেছি আর খাবার খেয়েছি, তাই টাকাটা খরচ হয়ে গেছে। এখন তুমি টাকা দাও। আচ্ছা, এই নে আমার কার্ড, যা লাগে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে আব্বু। মায়া মা, আমি ভাবছি তোর জন্য একটা বডিগার্ড রাখবো। তুই তো জানিস আমার পিছনে কত শত্রু লেগে আছে, আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক। আচ্ছা রেখো, আমি এখন যাই। এদিকে আমি, দোস্ত আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক খেয়ে ফেলেছি, এখন আমি বাসায় যাই, আর তুইও বাসায় যা। আচ্ছা, সাবধানে জানি। আমি বাসায় দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, হঠাৎ মনে পড়লো বোন ফুচকা নিতে বলেছে। এখন যদি ফুচকা না নিই, নিশ্চিত আমার মাথায় চুল কে ছিঁড়বে। তাই দোকান থেকে 50 টাকার ফুচকা নিলাম। বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। হঠাৎ কোথা থেকে যেন আদিবা ধরে আসলো, এসেই বলল, আমার ফুচকা কই? আমি চালু করে আমার হাত পিছনে নিয়ে বললাম, কিসের ফুচকা? যা ভাগ, আমি কোনো ফুচকা টুচকা আনিনি। আচ্ছা, আনিস নাই তাই না? আজকে এই বাড়িতে তোর জায়গা নেই, বাড়ি থেকে বের হয় এক্ষুনি বলছি। আমি আম্মুর দিকে তাকালাম,
আমি তোদের মধ্যে নেই, আমি গেলাম। হঠাৎ আদিপা বলল, কি রে, তোর হাত পিছনে কেন? হাত সামনে আন বলছি। হ্যাঁ, হাতে ফুসকা ছিল, সেটা সামনে নিয়ে আসলাম। আদিম আমার হাতে ফুসকা দেখে বলল, আমি জানতাম তুই ফুচকা নিয়ে আনবি, তুই তো আমার কিউট ভাই। ফুসকা দেখে এখন আমি কিউট আর ভালো হয়ে গেলাম, তাই না? আরে তা না, আমি জানি আমার ভাই অনেক ভালো, আর তার এই বোনটিকে অনেক ভালোবাসে। আমি কিছু বলতে যাব, তার আগেই আদিবা আবার বলল, আচ্ছা, তোর আর এক হাত পিছনে কেন? ওটা সামনে নিয়ে আয়। আরে আর কিছু নিয়ে আসেনি, এখন আমাকে যেতে দে, আমি রুমে যাব। আমি বলেছি তুই কিছু নিয়ে এসেছিস, তোর হাত দেখাতে বলেছি, হাত দেখাবি ব্যাস। কি আর করার, হাত সামনে নিয়ে আসলাম, আমার হাতে ব্যান্ডেজ করা দেখে। ভাই, তোমার হাতে কি হয়েছে? হাত ব্যান্ডেজ করা কেন? আম্মু, আম্মু, এখানে আসো তাড়াতাড়ি। পুরাই কান্না করে দিয়েছে বোন, কান্না করে আম্মুকে ডাকছে। আম্মু ছুটে আসলো আর বলল, কি হয়েছে, তুই কান্না করছিস কেন? দেখো না, ভাইয়ের হাত ব্যান্ডেজ করা, তোমার ছেলেকে বলে দাও আজকের পর থেকে আর বাইরে যাওয়া নিষেধ। তোর হাতে ব্যান্ডেজ কেন? আম্মু, সাবিরের সাথে কথা বলছিলাম আর ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিলাম, তখন হাত কেটে গেছে। আমি জানি বোন আমাকে অনেক ভালোবাসে, তাই কান্না করে দিয়েছে, তাও জিজ্ঞাসা করলাম, হাত আমার কেটেছে, কিন্তু তুই কান্না করছিস কেন? কুত্তা, তোর মাথা ফাটাবো হারামি, তোর ছুরি দিয়ে ফল কাটাচ্ছি। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, আমি বড় না? আমার বোন বড়, মাঝে মাঝে মনে হয় বোন বড়, আমাকে যেভাবে শাসন করে। আম্মু কিছু বলল না। তখন বোন বলল, আমি তোর বড়, যা তোর রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম। এদিকে মায়ের আপু অফিসে গিয়ে মায়ের আপু তার সকল স্টাফদের বলল, আমাদের যে করেই হোক এই প্রজেক্টটা আমাদের পেতেই হবে, সো আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। স্যার, আমরা আমাদের বেস্টটা দিয়ে কাজ করব, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি আপনাদের থেকে এটাই আশা করেছি, এখন আপনারা যে যার কাজ করুন, আমি এখন আসি বলে মায়ের আপু বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিল। হঠাৎ মায়ের আব্বুর ফোন বাজে উঠল আর ফোনের ওপাশ থেকে বলল, আমি রাকিব চৌধুরী বলছি, তুমি এই প্রজেক্ট থেকে সরে যাও, নয়তো ভালো হবে না বলছি। আমি ছাড়বো, আমি দেখবো তুই কি করতে পারিস। কাজটা তুই ভালো করলি না। মায়ের আপু ফোন রেখে তার বন্ধুকে ফোন দিল আর বলল, দোস্ত, তোর চেনা জানা কোনো ছেলে আছে যে ভালো ফাইট করতে পারে? মায়ের আপুর বন্ধুর নাম হাসান শেখ। তখন সে বলল, হ্যাঁ আছে তো, আজকেই সকালেই আমাকে একটা ছেলে বাঁচিয়েছে, একাই 10 জনকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ছেলেটাকে আসতে বল, একেই আমার মেয়ের বডিগার্ড রাখতে হবে। ছেলেটার নাম্বার আমি তখন চেয়ে রেখেছিলাম, যদি কখনো কাজে আসে, কিন্তু আমি এটা বলতে পারছি না ছেলেটা রাজি হবে কিনা। সেটা আমি দেখে নেব, তুই শুধু ছেলেটার নাম্বার দে। আচ্ছা, এই নে তার নাম্বার, 0301300752। এবার তুই ছেলেটার সাথে কন্ট্যাক্ট কর। আচ্ছা, এই বলে মায়ের আপু ফোন রেখে দিল। আর হ্যাঁ, মায়ের আপুর নাম হচ্ছে মাহমুদ আহমেদ। এদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি আমাকে কিছু একটা কাজ করতে হবে, আমার পড়ালেখা তো শেষ, আর কতদিন বসে বসে খাবো। এইসব যখন চিন্তা করতেছি তখন হঠাৎ বোন এসে বলল, ভাইয়া, ভাইয়া, দরজা খোলো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি উঠে দরজা খুলে দিলাম। তখন বোন বলল, তুমি বসো, আমি হাত ধুয়ে তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। আমিও চুপচাপ বসে রইলাম। বোন হাত ধুয়ে এসে আমাকে খাওয়াই দিচ্ছে আর বলতেছে, তোমার কিছু হয়ে গেলে আমার সাথে কে ঝগড়া করবে বলো? আমি কাকে ভাইয়া ডাকবো? আরে পাগলি বোন আমার, কাঁদে না, আমি তো আছি, আমার কিছু হয় নাই, সামান্য একটু কেটে গেছে, হয়েছে আর খাবো না, তুই খেয়ে নিস। না, এখনো খাইনি, গিয়ে খাবো। আমি তোকে খাইয়ে দিই, তুই খাবার খেয়ে আয়। সত্যি খাইয়ে দিবি?
তুই বস, আমি খাবার নিয়ে আসছি। তারপর বোনটা গিয়ে খাবার নিয়ে আসলো। আমি খাইয়ে দিলাম বোনটাকে। তখন আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আমিও ঘুমের রাজ্য পাড়ি দিলাম। এদিকে মায়ের আব্বু বাসায় এসে মায়াকে ডাকতে লাগলো আর বলল, মায়া মা, তুই কোথায়? তখন মায়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আব্বু, তুমি আমাকে ডাকছিলে? মায়া মা, আমি চাই তুমি আর কোথাও একা যাবে না। আমি কালকে তোমার জন্য একজনকে রাখবো, যে সব সময় তোমাকে সেভ করবে। আচ্ছা আব্বু, আমি তোমার সব কথা শুনবো, কোথাও একা যাবো না। তুই আমার একমাত্র মেয়ে, তাই তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। আরে আব্বু, এইসব কথা বাদ দাও, এখন চলো আমরা ডিনার করে নিই। আচ্ছা চল। মায়া বড় লোক হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। মায়া আর মায়ের আব্বু ডিনার করে যে যার রুমে চলে গেলে ঘুমাতে। এদিকে আমি সকালে শুয়ে আছি। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। আমি লাফ দিয়ে উঠলাম। ওটা দেখি কই, সব তো ঠিক আছে। খেয়াল করি আমার বালিশ কাঁপতেছে। বালিশের নিচে হাত দিয়ে দেখি আমার ফোন বাজতেছে। ভাইব্রেশন মুড করতো, তাই কাঁপতেছিল। আমি ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার, তাই রিসিভ করলাম না। আবার শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আবার ফোন বাজতেছে। তখন দেখি আগের নাম্বার থেকে ফোন এসেছে। এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? সালামু আলাইকুম, আমি রাশেদ মাহমুদ বলছি। তুমি কি কাল কোনো লোককে বাঁচিয়েছিলে রাস্তায়? একজন বয়স্ক ব্যক্তিকে কিছু ছেলে আটকে রেখেছিল যখন। জি হ্যাঁ, আমি একজন বয়স্ক লোক কে বাঁচিয়েছিলাম। কেন বলেন তো? তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমার সাথে একটু সরাসরি কথা বলতাম, প্লিজ আমার অনুরোধটা রাখো। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন, কোথায় দেখা করব? আমি তোমার নাম্বার টেক্সট করে দিচ্ছি, তুমি আমার বাড়িতে চলে আসো। আমি কাজ করে বাড়িতেই থাকবো। আচ্ছা, আমি তাহলে নাস্তা করে বের হচ্ছি। আচ্ছা তুমি আসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। এইটা বলে ফোন কেটে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আম্মু বলল, কি রে, তোর ঘুম হয়েছে? তুই আজকে এত চালু উঠলি, ব্যাপারটা কি? কেন, আমি কি চালু উঠতে পারি না? আমি কি সেটা বলছি তুই উঠতে পারিস না? তোকে তো কোনোদিন এত সকালে নাস্তা টেবিলে দেখি নাই, তাই বললাম। আমি কিছু বলতে যাব, তখন আদিবা এসে বলল, ভাইয়া, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? তুমি এত সকালে, তাও আবার নাস্তার টেবিলে? যাক, ভালোই হয়েছে, আজকে একসাথে নাস্তা করব। তোর হাতের ব্যথা কমেছে? হ্যাঁ, আমার ব্যথা কমেছে। এখন কথা না বলে নাস্তা দে, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি বসো, নাস্তা আমি দিচ্ছি। আমিও নাস্তা করতে টেবিলে বসে পড়লাম। তখন আব্বু এসে বলল, বাবা, তোর কি কিছু হয়েছে? তুই এত সকালে নাস্তা করছিস? বাবা, তুমিও এই কথা বললে? কেন, আমি আবার কি বললাম? তোকে তো আমি এত সকালে নাস্তা তো দূরে থাক, ঘুম থেকে উঠতেই দেখি নাই, তাই বললাম আর কি। তখন আম্মু এসে আব্বুকে উদ্দেশ্য করে বলল, এসে গেছো তুমি, ভালো করেছো, এখন বসো, নাস্তা করে নাও। তারপর বোন, আমি, আব্বু, আম্মু আমরা সকালে মিলে নাস্তা করতে বসে পড়লাম। এদিকে জাহিদের লোক বলল, বস, মাফিয়া কিন্তু এখন আর নেই। এখন আমরা ড্রাগস আর মেয়ে পাচার করতে পারবো। এতদিন ওই শালার জন্য কিছু করতে পারি নাই। ঠিক বলছিস, ওর জন্য আমার কোটি কোটি টাকা লস হয়েছে। এখন আর চিন্তা নাই, এখন আমরা আমাদের শান্তি মতো কাজ করতে পারবো। জি বস। আচ্ছা শোন, যেখান থেকে পারিস 50টা মেয়ে ধরে নিয়ে আয়। মেয়েগুলো 5 দিনের মধ্যে আমার চাই, তাদেরকে পাকিস্তানে পাচার করতে হবে। বস, আপনি চিন্তা করবেন না, আমি এই দিকটা সামনে নিব। আমি 50টা মেয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি। এদিকে মায়ের আব্বু মায়াকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর মায়া এসে পড়ল। জি আব্বু, আমাকে কিছু বলবে? মা, আজকে তোর বডিগার্ড বানানোর জন্য একটা ছেলেকে ডেকেছি, দেখি সে আসে কি না। আসলে ছেলেটাকে তোর বডিগার্ড বানানোর জন্য যে করেই হোক রাজি করাবো, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তুই ছাড়া আমার আর কে আছে বল?
আব্বু, তুমি এত ইমোশনাল কেন বলো তো? আমার তো কিছু হয় নাই, তার আগে কান্নাকাটি জুড়ে দাও। এখন চলো, নাস্তা করে নিবে, আবার তোমার ওষুধ খেতে হবে। চল তাহলে নাস্তাটা করি। এইদিকে আমি নাস্তা করে রেডি হয়ে রুমে বসে আছি, হঠাৎ মনে পড়লো আমাকে তো একজনের সাথে দেখা করতে হবে। দেখি সে মেসেজ ঠিকানা পাঠিয়েছে কিনা। মেসেজ চেক করে দেখলাম ঠিকানা পাঠিয়েছে। আমিও ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য ঘর থেকে বাইরে হলাম। তখন বোন বলল, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। সারাদিন কি আর ঘরে বসে থাকা যায় বল? একটু বাইরের দিকে ঘুরে আসলে ভালো লাগবে। অসহায়ভাবে বললাম, নয়তো যেতে দিবে না। আচ্ছা যাও তাহলে, কিন্তু আজকে সাবধানে থাকবে, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আর আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। হুম, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হবে। না হবে না, আমি দিনে 2 বার ব্রাশ করি। আচ্ছা বলছি, তোর সাথে কথাই পারা যাবে না। চকলেট থাকলেই বোন আমার, যা নিয়ে আসবো। আচ্ছা আমি তাহলে আসি বলে বাড়ি কোথায় থেকে বের হয়ে রিক্সা খুঁজতেছি। আজ কপাল ভালো বলে একটা রিক্সা পেয়েও গেলাম। তখন রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা যাবেন এই ঠিকানায়? মামা জামু, আসেন ওঠেন। আমি রিক্সা উঠে ভাবতে লাগলাম আমাকে একটা কাজ জোগাড় করতে হবে, আর কত আপুর কষ্ট করবে। আরে আপনারা কি ভাবছেন একজন মাফিয়া কিংকে করে গরিব হয়, তাই তো? আসলে আমি যেসব খারাপ নেতা আছে তাদেরকে ভয় দেখিয়ে টাকা উঠাই, আর সেই টাকা আমি এতিমখানায় দান করি আর গরিব অসহায় মানুষের জন্য খরচ করি। তাছাড়া একজন মাফিয়া কিং এর গ্যাং চালাতে টাকা লাগে, আর সেই টাকা আমি তাদের পিছনে খরচ করি। আমার নিজের কাছে খুব কম টাকা রাখি। এক কথায় আমি চাই আমার উপার্জনের টাকা দিয়ে আমার পরিবার চালাবো। আর আমি যে মাফিয়া কিং এটা কেউ জানে না। রিক্সাটা কতক্ষণ পর একটা বিশাল বাড়ির সামনে থামলো। তখন মামা আইসা পড়ছি। তারপর আমি রিক্সা ভাড়া দিয়ে যখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে যাব, তখন দারোয়ান বলল, কি চাই? আর আপনি না বলে বাড়িতে প্রবেশ করছেন কেন? আমাকে রাশেদ মাহমুদ দেখা করতে বলেছে। আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি স্যারের অনুমতি নিয়ে আসি। এই বলে দারোয়ান ভিতরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, আপনাকে স্যার ভিতরে যেতে বলছে। আমি বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। আমি চারপাশে শুধু দেখছি আর সামনে যাচ্ছি। বাড়ির বাইরেটা অনেক সুন্দর করে সাজানো। তারপর আমি বাড়ির দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। তখন আমি বললাম, তোমাদের চেয়ার কোথায়? ভিতরে আসেন। আমি ভিতরে গিয়ে দেখি এক ভদ্রলোক খবরের কাগজ পড়ছে। তখন আমি তাকে বললাম, আসসালামু আলাইকুম, আপনি কি রাশেদ মাহমুদ? জি, আমি রাশেদ মাহমুদ। তোমার নাম কি? আমার নাম নীরব। তা আপনি আমাকে কি জন্য ডেকেছেন? তুমি কালকে কোনো লোককে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে? জি, আমি তাকে বাঁচিয়েছিলাম। এখন বলেন আমাকে কেন ডেকেছেন? আগে তুমি ওই সোফায় বসো, আমি বলছি। আমার নাম রাশেদ মাহমুদ। আমি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে 3য় নাম্বার আছি। আর ব্যবসার কারণে আমার অনেক শত্রু হয়ে গেছে। তারা সব সময় আমার ক্ষতি করার আশায় থাকে। আমি বুড়ো হয়ে গেছি। আমি বাঁচলাম কি মরলাম তাতে কিছুই যায় আসে না। আমার একটা মেয়ে আছে, আমি চাই না তারা আমার মেয়ের কোনো ক্ষতি করুক। আপনি আমাকে সব বলছেন কেন? সরি, আমি চাই তুমি আমার একমাত্র মেয়ের বডিগার্ড হয়ে থাকো। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখো। আমাকে ভাববার জন্য 2 মিনিট সময় দিন। এখানে বাবা বিয়ে আসলো কোথা থেকে? তোমার যত টাকা লাগে আমি দিতে রাজি। আমি কিছুক্ষণ ভেবে দেখলাম, এমনিতেও আমি একটা কাজ করছিলাম, তার চেয়ে ভালো রাজি হয়ে যাই। একজনের উপকার করেও হবে, আবার আমার কাজ করা হবে। আমি রাজি। বলেন আমাকে কবে থেকে কাজ করতে হবে? তোমাকে আমাদের বাড়িতেই
থেকে কাজ করতে হবে। আমার মেয়ে যেখানে যাবে তুমি তার সাথে যাবে, তাকে প্রোটেকশন দিবে। তাহলে তো আমাকে এখানে আমার জিনিসপত্র আনতে হবে। তুমি শুধু তোমার পোশাক নিয়ে আসো, আর কিছু আনার দরকার নেই। তোমার রুমে সব পাবে। এখন তুমি আমার মেয়ের সাথে পরিচয় হয়ে নাও। মায়া, মায়া, একটু নিচে আয় তো। মায়া নিচে নেমে তার আব্বুকে বলল, কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো কেন? আমি একবার মায়া ম্যামের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, কারণ ম্যাম অনেক সুন্দর। ক্রিয়াশীল নামক বাস খাওয়ার ভয়ে চোখ সরিয়ে নিলাম। মায়া, মা আজ থেকে এই ছেলে তোর গার্ড, বডিগার্ড। তুই যেখানে যাবি একে সাথে নিয়ে যাবি, কেমন? হঠাৎ মায়া ম্যাম আমার দিকে তাকালো আর হ্যাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। ইস, কত কিউট একটা ছেলে, আর এই ছেলেটা হবে আমার বডিগার্ড। এ তো মেঘনা চাইতে জল। মায়া ম্যাম মনে মনে বলবো, তোমরা কথা বলো, আমি একটু আমার রুমে যাই। এই বলে চলে গেল। হঠাৎ মায়া ম্যামের দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর হ্যাঁ, আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে, মন থাকে জানো। তুমি তো প্রথম দেখায় আমার মন চুরি করে নিলে, মায়া মনে মনে বলল। মায়া ম্যাম এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন জানি অস্বস্তি লাগছে, তাই আমি বললাম, ম্যাম এমন হা করে কি দেখছেন? তোমাকে, তুমি কত কিউট। কি? না না, কিছু না। আরে তোমাকে না বললাম আমাকে ম্যাম বলবে না, আমাকে নাম ধরে ডাকবে, মনে থাকে জানো। এটা কি করে হয়? তোমার কাছে আপনি ডাক শুনলে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়, শুধু আমার নাম ধরে ডাকবে। আচ্ছা, নাম ধরেই ডাকবো। এখন আমি বাসায় যাই, আমাকে তো আবার জামা কাপড় আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, চালু যাও, আর চালু করে আসবে অনেকে। এইখানে এত খুশি হওয়ার কি আছে? সময় হলে ঠিকই বুঝবে। এখন তুমি কিছু খেয়ে তারপর যাবে। আমি তো খেয়ে এসেছি। আচ্ছা, আমি এখন যাই। এই বলে আমি মায়াদের বাসা থেকে বের হয়ে আসলাম। কি সুন্দর মায়া, নামের সাথে চেহারার বেশ মিল আছে। ধুর, আমি এত কেন ভাবছি? অনি কোথায় আর আমি কোথায়? আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান। সো এইসব চিন্তা দূর করতে হবে। ওদিকে মায়া ভাবছে, ইস, কত কিউট ছেলেটা, তাকে যে করেই হোক আমার করে নিব। ওর দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায়। এদিকে আমি বাসায় যাচ্ছি মিষ্টি নিয়ে, কারণ আবার একটা চাকরি হয়ে গেছে। আমি বাসায় এসে কলিং বেল বাজালাম, তখন বোন এসে দরজা খুলে দিল আর বলল, দাও দাও, আমার চকলেট দাও। এই কেলো করেছে, আমি যে চকলেট আনতেই ভুলে গেলাম। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আমি মনে মনে বললাম, কি এত ভাবছো? আমার চকলেট কই? দাও, চকলেট দাও। আমার হাতে মিষ্টি ছিল। তখন আমি বললাম, এই দেখ, তোর জন্য মিষ্টি এনেছি। প্রতিদিন তো চকলেট খাস, আজ না হয় মিষ্টি খা। কিন্তু আমার যে মিষ্টি ভালো লাগে না, তুমি আমার জন্য চকলেট আনো নাই। আমি তো জানতাম না তুই মিষ্টি পছন্দ করিস না। যা, কালকে তোর জন্য বেশি করে চকলেট আনবো। এখন আম্মু কোথায়? আম্মুকে ডাক দে। বলে আমি সোফায় বসে পড়লাম। আদিবা আম্মুকে ডাক দিল। তখন আম্মু এসে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আম্মু, আমার চাকরি হয়ে গেছে, এই নাও মিষ্টি। আজকে আমাকে জামা কাপড় গুছিয়ে যেতে হবে। অফিস থেকে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তাই মিথ্যা বললাম। যদি বলতাম বডিগার্ড এর জন্য কাজ করব, তাহলে আমাকে জীবনেও কাজ করতে দিবে না। তাই হঠাৎ দেখি বোন মন খারাপ করে উপরে চলে গেল। ভালোই হলো, তোর একটা চাকরির ব্যবস্থা হয়েছে। এই বয়সে তোর আব্বুকে অনেক কষ্ট করতে হয়। এখন থেকে আর করতে হবে না। আচ্ছা, আমি উপরে গেলাম। এই বলে আমি আমার রুমে এসে কিছু কাপড় আর কিছু জিনিস একটা ব্যাগে নিয়ে নিলাম। একটু শুয়ে থাকি।
সকালে তো তেমন ঘুম হয় নাই, এই বলে শুয়ে থাকলাম। এদিকে জাহিদের লোক জাহিদের কাছে যাওয়ার পর বলল, কয়টা মেয়ে জোগাড় করলি মনে আছে তো? 50টা মেয়ে লাগবে 5 দিনের মধ্যে। একদিন তো চলেই গেল। বস, আজকে মাত্র 8টা জোগাড় করেছি। তাদেরকে ঘুমের ওষুধে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাত্র 8টা মেয়ে জোগাড় করছিস? আমি যদি 5 দিনের মধ্যে আমার 50টা মেয়ে না পাই তাহলে তোদেরকে উপরে পাঠিয়ে দিব, মনে থাকে যেন। এদিকে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে যা শুনতে পেলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তাহলে শুনুন কি বলেছে ফোনের ওপাশ থেকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি রশিদ মাহমুদ বলছি। ফোনের ওপাশ থেকে বলল, ও স্যার আপনি বলেন, তাই কি জন্য ফোন দিয়েছেন? আমার মেয়ে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, শুধু বলছে তুমি কখন আসবে। জানি না ওর হঠাৎ করে কি হলো। এটা আবার কেমন কথা? মায়া তার আব্বুর থেকে ফোন কেড়ে নিয়ে বলল, এই তুমি আসবে নাকি আমি তোমাদের বাড়ি চলে যাব তোমাকে আনার জন্য? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, অথচ তুমি আসতেছই না। তুমি ঠিক আছো তো? ম্যাম, আপনার কি হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমি ঘুমিয়েছিলাম তাই আসতে পারি নাই। আমি কিছুক্ষণ পর চলে আসব। তোমাকে না বললাম আমাকে ম্যাম বলবে না? আর একবার ম্যাম বললে তোমার খবর আছে। এখন তুমি চালু করে আমাদের বাসায় চলে আসো। আচ্ছা আসছি। এইগুলাই ফোন রেখে দিলাম। আর এইদিকে মায়া, কুত্তা, শয়তান, বিলাই, বান্দর, ফোন কেটে দিল। কত কষ্ট করে আব্বুকে দিয়ে ফোন দেওয়ালাম, অথচ শয়তানটা আমার ফোন কেটে দিল। তুই শুধু একবার আয়, তোকে আমি দেখে নিব। আমার ঘুম নষ্ট করে তুই আরামে ঘুমাচ্ছিস? তোর ঘুম আমি ছুটাবো। এদিকে আমি আমার রুম থেকে বের হয়ে যখন নিচে নামতে যাব তখন আমার কানে কারো কান্নার আওয়াজ আসলো। আমার মনে হচ্ছে যে যেন কান্না করছে, আর আমার মনে হচ্ছে কান্না করার আওয়াজটা আদিবার রুম থেকে আসছে। তাই আমি আদিবার রুমে গেলাম। গিয়ে দেখে আদিবা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি তখন আদিবাকে বললাম, বোন তুই কান্না করছিস কেন? তোকে কেউ বকেছে? আমাকে বল, তোর কিছু লাগবে আমাকে বলতে পারিস, আমি এনে দিব। বোন আমার দিকে তাকিয়ে হঠাৎ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করলো আর বলল, ভাইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার একটু ভালো লাগবে না। প্লিজ ভাইয়া, তুমি কোথাও যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ভাইয়া। দেখ বোন, তুই কান্না করিস না। আমি তো আর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। আমি মাঝে মাঝে আসবো বাড়িতে, আর তোর জন্য তখন অনেক চকলেট নিয়ে আসবো। না, আমার চকলেট লাগবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না ভাইয়া। বোন দেখ, আব্বুর বয়স হয়েছে, এই বয়সে আব্বু আর কত কষ্ট করবে তুই বল। তাই তো আমি কাজে যাচ্ছি। প্লিজ বোন তুই আর না করিস না। আচ্ছা, আমি তোমাকে আর আটকাবো না, কিন্তু মাঝে মাঝে আমাকে দেখতে আসবে কিন্তু। আচ্ছা এবার বল, দুপুরে খেয়েছিস নাকি না খেয়েই শুধু কান্না করছিস? চোখটা একেবারে ফুলিয়ে ফেলেছিস কেঁদে কেঁদে। না ভাইয়া, এখনো কিছু খাইনি। তুমি যখন চলে যাওয়ার কথা বলছিলে তখন থেকে কান্না করছি রুমে বসে। পাগলি বোন আমার। আচ্ছা তুই বস, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আমি নিচে এসে আম্মুকে বলে খাবার আদিবার রুমে নিয়ে আসলাম। তখন আমি বললাম, হ্যাঁ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বোন আমার চুপটি করে বসে আছে আর আমি তাকে খাইয়ে দিচ্ছি। আর খাবো না, এখন প্লেটটা আমাকে দাও। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে এক প্রকার জোর করে আমার দিকে খাবার প্লেটটা নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আম্মু দরজার আড়াল থেকে আমাদের দুই ভাই বোনের কাণ্ড দেখে মুচকি এসে চলে গেল। আমি আদবাকে খাবার খাইয়ে দিয়ে বললাম, এবার বাচ্চা মেয়ের মতো চুপ করে শুয়ে থাক। আর এই নে 200 টাকা, কাল স্কুলে যাওয়ার সময় চকলেট কিনে খাস, আর তোর কিছু লাগলে আপুকে বলবি। এই বলে আমি আমার রুমে এসে কিছুক্ষণ বসে থেকে ভাবলাম আর কি আছে নেওয়ার মতো। হঠাৎ একটা জিনিসের কথা মনে পড়ল।
আমি আলমারির ড্রয়ারে খুলে আবার একটি পিস্তল নিয়ে আমার কোমরে গুজে নিলাম। তারপর রওনা দিলাম মায়াদের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় এসে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি আর আশেপাশে তাকাচ্ছি, দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা। ব্যাগটা কাঁধে নিয়ে কিছু দূর সামনে যেতেই কিছু ছেলে আমার পথ আটকা দাঁড়ালো। তখন আমি বললাম, মামারা কি চাই? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? তার মতো একটা ছেলে বলে উঠল, তুই আমাদের লোকদের মেরেছিস কেন? তারা তো তোর কোনো ক্ষতি করে নাই, আজ তার হিসাব করতে এসেছি। আমি আবার তোমাদের কোন লোকদের মারলাম? তখন কালো একটা মোটা ছেলে সামনে আসলো। আরে ভাই, এই যে বৃদ্ধ লোকটা কে বাসা দিকে মেরেছিলাম সেই লোকটা। আমি ছেলেটাকে দেখলাম। কি রে, তুই দেখি সুস্থ হয়ে গেছিস? যাক, ভালো কথা। দোয়া করি তুই আরো বেশি দিন বেঁচে থাক। আচ্ছা ভাই, আপনি কি যে এদের হয়ে আমার কাছে এসেছেন ওকালতি করতে? আমি এদের বস, আর এরা আমার হয়ে কাজ করে, আর আমার নাম হচ্ছে হাতকাটা জনি। আমি তাদের বসকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললাম, তো জনি ভাই, আপনার তো কোনো হাত অথবা পা তো কাটা নাই, তাহলে আপনার নাম হাত কাটা জনি হলে কি করে? আমি মানুষের হাত কাটি, তাই আমার নাম হাত কাটা জনি। আজকে তোর হাত কাটবো এই বলে একটা বড় ছুরি বের করলাম। তোর কত বড় সাহস, তুই আমার লোকদের মারছিস? আচ্ছা দেখি কি করে আমার হাত কাটিস। তাদের মধ্যে থেকে একটা ছেলে আমার কাছে ছুরি নিয়ে এগিয়ে আসলো। আমি সোজা ছেলেটার দু পায়ের মাঝ বরাবর কিক মারলাম। তার ছেলেটা তার ছুরিটা ধরে মাটি থেকে মাছের মতো লাফলাফি করতে লাগলো। বলি, কি মামা, তুমি আসবে নাকি? তোমার চামচাদের পাঠাবে? ছেলেগুলোর বসকে উদ্দেশ্য করে বললাম। এটা বলার পরে দেখি জনি তার কোমর থেকে পিস্তল বের করলো, আমাকে যে শুট করতে যাবে। আর আমিও গুলি থেকে বাঁচার জন্য সাথে সাথে আমার কোমর থেকে পিস্তলটা বের করে জনের হাতে গুলি করলাম। ফলে জনের পিস্তলটা পড়ে গেল, আর আমি এক এক করে তার সব লোকদের পায়ে গুলি করলাম, কিন্তু কাউকে মেরে ফেলিনি। আমি জনের কাছে গিয়ে কয়টা ঘুষি লাথি দিয়ে জনের কপালে পিস্তল ঠেকিয়ে পড়লাম। তুই কি গাধা নাকি? তোর এতগুলো লোকদের মেরে সেদিন তক্তা বানালাম, আর আজকে এসেছিস আমাকে মারার জন্য? একটা কথা মনে রাখবি, বাঘকে কখনো খোসা দিতে আসিস না, তাহলে নিজের বিপদে নিজেই ঠেকে আনবি। আর আজকের পর থেকে তোদের যেন আমার চোখের সামনে না দেখি। যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। তারপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগলাম মায়েদের বাড়িতে। আমি হাঁটতেছি আর আমার মনে হচ্ছে আমার পা কাঁপতেছে। হঠাৎ দাঁড়িয়ে খেয়াল করলাম আমার ফোন বাজতেছে। তোর শালা, ফোনটা যে কেন ভাইব্রেশন মোড হয়ে যায় বুঝি না, মনে মনে বললাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার গ্যাংয়ের লোক মাসুম ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভাই, একটা খবর পেয়েছি যে জাহিদ নামের এক মাফিয়া, সে আমাদের দেশ থেকে 50টা মেয়ে পাকিস্তান পাচার করবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়ে পাচার হবে সেটা তুই কি করে জানলি? ভাই, আপনি কি ভুলে গেলেন বাংলাদেশে কম বেশি সব মাফিয়াদের কাছে আমাদের গুপ্তচর আছে? ভুলেই গেছিলাম। আচ্ছা, কবে পাচার হবে এটা জানতে পেরেছিস? জি ভাই, আর 2 দিন পর পাচার করবে। এই ঠিকানা ড্যাশ 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 থেকে এই কাজ করা হবে। ওই দিন আমরা সব মতো পৌঁছে যাব, তাই ঠিকানায়। আর মেয়েদের তো বাসবাও সাথে ওই হারামির বাচ্চা জাহিদকে শিক্ষা দিব। এইটা বলে আমি ফোন কেটে দিলাম। আমি হাঁটতে হাঁটতে মায়েদের বাসায় এসে দরজায় বেল দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল। মনে হয় কেউ দরজার পাশেই দাঁড়িয়েছিল। তাকিয়ে দেখি মায়া ম্যাম দরজা খুলে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, ম্যাম, আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করলাম? আর আপনি দরজার পাশে দাঁড়িয়েছিলেন কেন? কার অপেক্ষা করছিলেন বুঝি? তোমার এত দেরি হলো কেন আসতে? ঠিক কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। ম্যাম, আমার জানা মতে আমি তো এমন কোনো কাজ করি নাই যে আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবেন। আমার মনটা চোর করে এখন বলে আমি এমন কোনো কাজ করি নাই যে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। মায়া ম্যাম, আস্তে আস্তে করো। ম্যাম কি বললেন শুনতে পাইনি, একটু জোরে বলবেন।
না কিছু না। এই, তোমাকে না বললাম আমাকে তুমি করে বলবে, আর একবার যদি ম্যাম বলছিস তোকে খুন করে ফেলবো। না না দেখ, আর ম্যাম বলবো না। এখন আমাকে আমার রুমটা দেখিয়ে দিন, আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিব আর কি। আচ্ছা, তুমি আমার সাথে আসো। আমি মায়ার পিছনে পিছনে যেতে লাগলাম। আমাকে আমার রুম দেখিয়ে মায়া বলল, আজ থেকে এটা তোমার রুম, তুমি এখন বিশ্রাম নাও, আর তোমার কিছু লাগলে আমাকে বলবে। আর ওই দেখো দেয়ালে, ওটা কি? যে আমি দেওয়ালে কি আছে তা দেখার জন্য তাকালাম, মায়া হঠাৎ করে আমার গালে কিস করে দৌড়ে দিয়ে চলে গেল। আমি তো বরফের মতো জমে গেছি, মনে হয় হয়তো 2 মিনিট ঘুমাইছিলাম। এখন তো আর ম্যাম বলা যাবে না, তাই এখন তাকে মায়া বলবো। এইটা কি হলো মায়া, আমাকে কিস কেন করলো? না না, আমি এসব কি ভাবছি। এখন আমার একটু ঘুমানোর প্রয়োজন, তার আগে রুমটাকে একটু গোছানো দরকার। তারপর আমি রুমটাকে গুছিয়ে শুয়ে পড়লাম। ওইদিকে মায়া ভাবছে, এটা আমি কি করলাম, ওকে যে কিস করে ফেললাম। ও এখন কি ভাবছে? যা ভাবার ভাবুক, আমি তো ওকে আমার মতো করে আদর দিয়ে যাব। তার আগে জানতে হবে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। এইদিকে আমি, এই তুমি আমার কাছে আসবে না? কেন, কি হয়েছে জানো? আসো, তোমাকে একটু আদর করি। না, তোমার আদর আমার দরকার নেই, আমার বউ আমাকে আদর করবে। তাহলে আমি তোমাকে আমার বর ভেবে আদর করি, আসো। আমি না বলতেই যাব, তার আগে মেয়েটি তার ঠোঁট এক করে দিল। আমি শুধু করছি। আমি মেয়েটির স্বস্তির সাথে পড়ে উঠেছি না, হঠাৎ মেয়েটি আমার ঠোঁট কামড় দিল। আমি আহ বলে চোখ মিলে তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। ও আমি তার মানে এতক্ষণ স্বপ্ন দেখলাম? কি আর কোনো দুঃখের কথা, পিওর সিঙ্গেল তো, তাই মনে হয় এইসব স্বপ্ন দেখলাম। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 7টা বাজে। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে বসে রইলাম। হঠাৎ মনে হলো কে যেন দরজায় টোকা দিল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? না, তোমার সাথে একটু গল্প করতে এসেছি। আচ্ছা, ভিতরে আসেন, বলেন কি গল্প করবেন। আমি তো কোনো গল্প পারি না। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আব্বু আম্মু আর আমার ছোট একটা বোন আছে। তা তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? না, এইসব আজব প্রাণী আমি রাখি না, আমি জাতীয় পিওর সিঙ্গেল। সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? না, নেই। যাক বাবা, বাঁচা গেল। এখন তো আর আমার কোনো চিন্তাই রইল না। কালকেই তোমাকে আমার মনের কথা বলে দিব। বলো তো যায় না কোন পেতনি এসে তোমাকে আমার থেকে নিয়ে চলে যায়। কি এত ভাবছো? না কিছু না, চলো ডিনার করে আসি। আচ্ছা চলো। আমি আর মায়া নিচে গেলাম ডিনার করতে। যে দেখি মায়ার আব্বু সবাই বসে আছে। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। তা তুমি তোমার জিনিসপত্র নিয়ে এসেছো? জি স্যার, এনেছি। আমাকে স্যার বলার দরকার নেই, আজ থেকে আমাকে আঙ্কেল বলবা, কেমন? জি স্যার। ও থুকু আঙ্কেল। এখন ঠিক আছে, চলো ডিনার করে আসি। আমি আর মায়া এবং আঙ্কেল মিলে ডিনারটা করে নিলাম। তারপর আমি কি করব, বাড়িতে থাকলে বোনটার সাথে মজা করতে পারতাম। এখন বোনটার কথা খুব মনে পড়ছে। আমি বাড়িতে ফোন দিলাম, আম্মু ফোন তুলল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তোমরা? রাতের খাবার খেয়েছো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা, আমরা খেয়েছি। তুই খেয়েছিস? আম্মু, আমিও খেয়েছি। আচ্ছা, আমার ছোট বোনটা কি করে? আর বলিস না, তুই বাড়ি থেকে যাওয়ার পর থেকে মন খারাপ করে বসে আছে। ও এই ব্যাপার। আচ্ছা, বোনের কাছে ফোন দাও, আমি কথা বলবো। আদিবা, আদিবা, কই গেলি? জলদি এদিকে আয়, তোর ভাইয়া ফোন দিছে, তোর সাথে কথা বলবে। আদিবা দৌড়ে এসে আম্মুকে বলল, দাও দাও ফোন দাও, আমি ভাইয়ের সাথে কথা বলি। আদিবা আম্মুর থেকে ফোন নিয়ে বলল,
ভাইয়া, তুমি কেমন আছো? রাতে খেয়েছো? বোন, খেয়েছি। তুই খেয়েছিস? আর হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভাইয়া, তোমাকে ছাড়া ভালো লাগে না। বোন, তুই এমন করলে কিন্তু আমি কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাই কষ্ট পাক? না, আজ যাও, আর মন খারাপ করবো না। মনে থাকে যেন। মনে থাকবে। তুমি নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা, বাক্কা বুড়ি একটা। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আমার মতো পিচ্ছি একটা মেয়েকে বুড়ি বললা। আরে ওটা তো কথার কথা, তুইও না। আচ্ছা, আমার কাছে ফোন দে। বোন, আমার কাছে ফোন দিল। হ্যাঁ বল। আব্বু কই? তোর আব্বু এখনো কাজের থেকে আসেনি। আচ্ছা, তোমরা ভালো থেকো। এখন ফোন রাখি। এইটা বলে ফোন রেখে দিলাম আর মনে মনে বললাম, জাহিদ, তোর তো একটা ব্যবস্থা করতে হবে। তুই আমার লোকদের মেরেছিস, কিছু বলি নাই। এখন তুই মেয়ে পাচার করবি, এটা তো মানা যায় না। এর আগে অনেকবার সাবধান করেছিলাম, তুই তবুও শুনলি না। তোকে তো আমি শেষ করে দিব। না, অনেক রাত হয়েছে, তাই আমি ফোনটাকে সাইলেন্ট করে শুয়ে পড়লাম। না, কাল যে করে হোক নীরবকে আমার মনের কথা বলে দিব। কাল তো আবার আমার ভার্সিটি যেতে হবে। ভার্সিটি থেকে ফেরার পথে না হয় আমার মনের কথা নীরবকে বলে দিব। এখন বাচ্চা মেয়ের মতো চুপ করে শুয়ে থাকি। সকালবেলা আমি শুয়ে আছি, কে যেন এসে দরজা টোকা দিচ্ছে। আমি তো আবার এত সকালে উঠি না, আর আমি ভুলে গেছিলাম যে আমি মায়াদের বাসায় আছি। তাই আমি আমার মতো করে বিছানায় শুয়ে আছি, আর দরজার পাশে মায়া দাঁড়িয়ে আমাকে ডেকেই চলেছে। আমি ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেখি মায়া দরজার পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আমাকে কিছু বলবেন? এতক্ষণ কেউ ঘুমাই? ঠিক কখন থেকে ডেকে চলেছি? না, মানে আমি স্বপ্ন দেখছিলাম, কে যেন ক্লোরোফিল দিয়ে অজ্ঞান করে দিয়েছে, তাই তো আমি ঘুমিয়েছিলাম। এখন মজা করার সময় না, চালু রেডি হয়ে নিচে আসো, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। এত সকালে কোনো ভার্সিটি খোলা থাকে? কি এত সকাল? মানে এখন সকাল 9টা বাজে। আরে কি কর, আমি এখনই রেডি হয়ে আসছি, বলে দিলাম বাথরুমে দৌড়। আর মায়া চলে গেল নিচে, কাজের লোকদের সাথে খাবার টেবিলে নাস্তা সাজাচ্ছে। আগেই বলেছিলাম মায়ের বড় লোক হলেও তার মতো কোনো অহংকার নেই। আমি রেডি হয়ে নিচে এসে মায়াকে বললাম, চলো ভার্সিটি যাবে না? আগে নাস্তা করে নাও। ভার্সিটির থেকে আমার কাছে নাস্তা করাটা বেশি ইম্পর্ট্যান্ট। আমিও মায়ের কথা মতো নাস্তার টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লাম। মায়া আমার পাশেই বসলো আর আমার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও খাবার নিয়ে খাওয়া শুরু করলো। তখন আমি বললাম, আঙ্কেল কোথায়? তিনি খাবেন না? আব্বু তো অফিসে গেছে, আজকে একটু জরুরি মিটিং আছে, তাই আজকে একটু চালু গেছে। ও আচ্ছা। খাবার সময় বেশি কথা বলতে নাই, এখন চুপ করে খাও। আমি আর মায়া খাবারও শেষ করে 5 মিনিট বিশ্রাম নিয়ে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্য। দরজার সামনে এসে মায়া বলল, একটা কথা বলবো? এতক্ষণ এতগুলো কথা বলে তখন অনুমতি নিয়েছিলে যে এখন নিচ্ছ? আর আমার জানা মতে মালিক কখনো কর্মচারীকে কিছু বলার জন্য কর্মচারীর অনুমতি নেয় না, বরং আদেশ করে। কি বললে তুমি? আমি কি তোমাকে আমার কর্মচারী ভেবেছি? তুমি এই কথাটা বলতে পারলে? আমার কখনো এই কথা বলবে না, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন বলে কি যেন বলেছিলে? আমি কি এমন কথা বললাম যার জন্য কান্না করা লাগে? আমার জানা মতে বড় লোকের মেয়েরা অহংকারী হয়, আর এইখানে দেখি মায়া তার উল্টো। মায়ার মতো কোনো অহংকার নেই। আমি মনে মনে বললাম, তুমি গাড়ি চালাতে জানো? হ্যাঁ, আমি গাড়ি চালাতে জানি। তাহলে আমার পিছনে পিছনে আসো। আমি মায়ার পিছনে পিছনে যেতে লাগলাম। মায়া আমাকে একটা ব্ল্যাক কালারের গাড়ির সামনে নিয়ে গেল আর বলল, এটা আমার পছন্দের গাড়ি। আমি ছাড়া এই গাড়িটা এখনো কেউ চালায়নি। এখন থেকে এই গাড়িটা তুমি চালাবে, আর আমি যেখানে যাব আমাকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা। এখন গাড়িতে বসো, আর এই নাও গাড়ির চাবি। মায়া আমাকে গাড়ির চাবি দিয়ে গাড়ির সামনে সিটে বসে পড়লো। আমি গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলাম। আর মায়ের বলা ভার্সিটিতে
নিয়ে যেতে লাগলাম। আমি ড্রাইভিং করছি আর মায়া তার মতো করে কথা বলেই যাচ্ছে। আমি মনে মনে বললাম, মেয়ে মানুষ এত কথা বলতে পারে, মায়াকে না দেখলে জানতেই পারতাম না। একবার কথা বলা শুরু করলে থামার নাম নেই। আমি গাড়িটা নিয়ে গিয়ে ভার্সিটির মাঠে থামলাম। তা মায়া খেয়াল করে নেয়, সে তো কথা বলেই যাচ্ছে। তখন আমি তাকে বললাম, মায়া ম্যাম, আমরা ভার্সিটি এসে গেছি, এখন কি আপনি গাড়িতে বসে থাকবেন? ও, আমরা এত তাড়াতাড়ি এসে পড়লাম, আমি তো খেয়ালই করলাম না। এটা কথা বললে কি আর খেয়াল থাকে? তা আমার জন্য কি বলতে চাচ্ছ? আমি বেশি কথা বলি? এখন কি এখানে ঝগড়া করবেন নাকি ক্লাসে যাবেন? তোমাকে পরে মজা বোঝাবো। আর তুমি গাড়ি পার্কিং করে চাইলে আশেপাশে ঘুরে আসতে পারো। মায়া গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে চলে গেল। আর আমি গাড়ি পার্কিং করে ভার্সিটির মাঠে কিছু গাছে দেখা যাচ্ছে, সেখানে আবার বসার জন্য বেঞ্চ আছে। আমি সেখানে গিয়ে চুপ করে বসে পড়লাম। আমি আশেপাশে তাকিয়ে দেখি কিছু মেয়ে আমার দিকে হাই করে তাকিয়ে আছে আর একে অপরের সাথে ইশারায় কি যেন বলছে। কোনোদিন ছেলে দেখে নাই নাকি? আমার দিকে এইভাবে তাকানোর কি আছে? আমি মনে মনে বললাম। আমি মাথা নিচু করে ফোন টিপতেছি। এদিকে মায়া তার বান্ধবীর কাছে যাওয়ার বলল, কি রে মায়া, কখন আসলি? মায়ের বান্ধবীর নাম হলো নীলা, রিমা আর রুমি। এই তো এইমাত্র আসলাম। তখন ক্লাসের বেল পড়ে গেল। মায়া আর মায়ের বান্ধবীরা ক্লাসে চলে গেল। একে একে সব ক্লাস শেষ করে মায়া আর তার বান্ধবীরা কথা বলতে বলতে ক্লাস রুম থেকে বাইরে হতে লাগলো। দোস্ত, আর কতদিন মায়ের পেছনে ঘুরবি? ভার্সিটির পকেটে ছেলে আকাশ, সে মায়াকে পছন্দ করে আর তার বন্ধু হচ্ছে রনি রাকিব হাসান। রনি জিজ্ঞেস করলো আকাশকে, আজকে আবার প্রপোজ করব, যদি রাজি না হই তাহলে ওর ইজ্জত কেড়ে নেব। তখন তোর আমার বিয়ে করতেই হবে, নাহলে সমাজ আর মুখ দেখাতে পারবে না। আর আমি একটা শর্তে রাজি হব, যদি মায়ের সব সম্পত্তি আমার নামে করে দেয় তো। দোস্ত, তোর মাথায় এত সুন্দর বুদ্ধি আসে কিভাবে? হাসান, কিছু গোলাপ ফুল নিয়ে আয় তো। মায়া কথা বলতে বলতে ভার্সিটির মাঠে চলে আসলো। তখন নীলা আমাকে দেখিয়ে বলে উঠলো, মায়া দেখ, ছেলেটা কত কিউট না, ছেলেটাকে আমি এক্ষুনি প্রপোজ করব। এই খবরদার, এই কাজ করিস না। ও তোদের জিজো হয়, বুঝলি? আমি ওকে ভালোবাসি আর ও আমার সাথে ইউনিভার্সিটিতে এসেছে। ও, তুই কত লাকি রে, এত কিউট একটা ছেলে পেয়েছিস। এদিকে হাসান কিছু গোলাপ ফুল এনে আকাশের হাতে দিল। আকাশ ফুল দিয়ে সোজা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, মায়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি তোমার ওই হাত ধরে চলার সাথী বানাবে? হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল এক হাতে দিয়ে মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? অনেক হয়েছে, আর না। তোকে অনেক দিন প্রপোজ করেছি আর তুই প্রত্যেকবারই আমাকে ফিরিয়ে দিয়েছিস। আজকে তোর সব তেজ আমি চষে নেব, দেখি তোকে কে বাঁচাই। এই বলে আকাশ মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মায়া ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু আকাশের শক্তির সাথে পেরে উঠছে না। আর ভার্সিটির সবাই এই দৃশ্য দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না, কারণ আকাশ এই এলাকার এমপির ছেলে। মায়া নীরব বলে জুড়ে চিৎকার দিল। আমি মাথা উঁচু করে সামনে দেখলাম একটা ছেলে মায়াকে টেনে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলছে না। আমি মায়ের সামনে গিয়ে মায়ের এক হাত চেনে ধরলাম। তখন আকাশ বলল, এই কে রে তুই? ভালো চাস তো এখান থেকে সরে যা আর ওর হাত ছেড়ে দে। যদি না ছাড়ি তো কি করবি শুনি? আকাশ হঠাৎ করে আমার বুকে লাথি দিয়ে বসলো, ফলে আমি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। আমি মাটি থেকে উঠে আবার গিয়ে মায়ের হাত ধরে বসলাম। এইবার আকাশ আমাকে ঘুষি মারতে নিলে আমি তার হাত ধরে বুকে একটা লাথি দিই, ফলে কিছুটা দূরে গিয়ে পড়লো। আর মায়া আকাশের হাত থেকে ছাড়া পেয়ে আবার পিছনে এসে দাঁড়ালো। আমি তখন মায়াকে বললাম, মায়া তুমি এক সাইডে চলে যাও। মায়া এক সাইডে চলে গেল। আকাশকে মারার ফলে তার বন্ধুরা আমার দিকে তেড়ে আসছে। যখন জনি আমার গায়ে হাত তুলবে, আমি তখন আমার বাম হাত দিয়ে তার হাত মুচকে ধরি আর ডান হাত দিয়ে তার নাক বরাবর ঘুষি মারি।
এক ঘুষিতে রনির অবস্থা খারাপ। হাসান তো রনির অবস্থা থেকে দৌড়ে পালালো। আকাশ কোথা থেকে যেন একটা কাঠের টুকরো নিয়ে এসে পেছন থেকে আমার শরীরে আঘাত করলো। আমি যেই আবার আঘাত করতে যাবে তখন আমি কাঠের টুকরোটা ধরে ফেলি আর সেটা আকাশের হাত থেকে নিয়ে উড়াধুরা পিটানো শুরু করি। কারণ তখন আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেছিল। মায়া আমার সামনে এসে বলল, নীরব, ওকে ছেড়ে দাও, না হলে যে ও মারা যাবে। আমি আকাশকে ছেড়ে দিয়ে মায়াকে বললাম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি। মায়া চলে গেল। আমার কথা শুনে আমি আকাশের গলা ধরে তুলে বললাম, আর কখনো যেন তোকে মায়ের আশেপাশে না দেখি, আর যদি দেখি সেদিন হবে তোর শেষ দিন। আমি পকেট থেকে ফোন বের করে এমপিকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর বললাম, এমপি সাহেব, আমি কিং এর লোক বলছি, তোর ছেলেকে সাবধান করে দে, আজকের পর থেকে যেন কোনো মেয়েকে ডিস্টার্ব না করে। আজকে শুধু একটু ওষুধ দিলাম, আর একদিন দেখলে একেবারে জানে মেরে দিব। না না, আমার ছেলেকে মারবেন না, আমি ওকে সাবধান করে দিব। মনে থাকে যেন। এটা বলে ফোন রেখে দিলাম। অন্ধকার দুনিয়ার সবাই আমাকে এক নামে চিনে, কিং। আমি কিং এর লোক বললাম যাতে কেউ না জানে আমি মাফিয়া কিং। আমি গাড়ির সামনে এসে দেখি মায়ের গাড়িতে চোখ করে বসে আছে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। মায়া আসার সময় একটা কথাও বলি নাই। মায়া গাড়ি থেকে নেমে আমাকে বলল, হাত মুখ ধুয়ে আসো, দুপুরে খাওয়া লাগবে তো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওপরে আবার রুমে চলে আসলাম। আর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মায়া নাস্তার টেবিলে চুপ করে বসে আছে। আমাকে দেখে মায়া বলল, আমার পাশের চেয়ারে বসো। আমি মায়ের পাশে বসলাম। মায়া আমাকে খাবার বেড়ে দিয়ে নিজেও নিয়ে খাওয়া শুরু করলো। খাবার খেয়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিব ভাবছিলাম, তখন দেখে মায়া আমার রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তাহলে বলেন, কি বলবেন? না মানে বলছিলাম কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো বরফের মতো পুরো জমে গেছি। আমি মায়াকে আমার দিকে ছাড়িয়ে বললাম, দেখো মায়া, এটা তোমার আবেগ আর কিছু না। তুমি আমার জীবনের সাথে জড়ালে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। আমি গরিব ঘরের সন্তান, আর তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাই বলছিলাম, আমাকে ভুলে যাও। না, আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে পারবো। আর এটা আমার আবেগ না, আমি যথেষ্ট বড় হয়েছি। আমার কিসে ভালো সেটা আমি বুঝি। এখন তুমি আমাকে ফিরে দিও না প্লিজ। তুমি কিন্তু এমন করলে আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তাহলে আমাকে ভালোবাসার কথা বলতে পারবে না? তাহলেই আমি এখানে থাকবো। মায়া আচ্ছা বলে কানে করতে করতে চলে গেল। আপনারা কি ভাবছেন আমি মায়াকে ভালোবাসি না? আমিও মায়াকে ভালোবাসি, কিন্তু মায়ের সাথে আমার আকাশ পাতাল ব্যবধান। তাছাড়া মায়ের আব্বু কখনো মায়াকে আমার হাতে তুলে দিবে না। আমি বসে বসে তখন ভাবতেছি, তখন আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মাসুম ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ মাসুম, কি বলবি বল। ভাই, আজকে রাত 8টায় জাহিদ এই ঠিকানা থেকে মেয়ে পাচার করবে। আচ্ছা, আমি বিকেলে আমাদের গোডাউনে চলে আসব। সবাইকে বলে দে, সবাই যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি। এই বলে ফোন কেটে দিল। আমি ফোনটাকে বিছায়ে রেখে একটা ঘুম দিলাম। আর মায়া রুমে বসে কান্না করছে। এদিকে আমু আমু, ভাইয়াকে বলো কিছুদিনের জন্য বাড়িতে আসতে। আচ্ছা, বলে দেখবনি, যদি পারে তাহলে একবার যেন বাড়িতে আসে। তার পাগলি বোনটা তার ভাইকে মিস করতেছে। আমি ঘুম থেকে উঠে দেখি 3টা বাজে। আমি ফ্রেশ হয়ে মায়ের রুমের সামনে এসে দরজায় টোকা দিলাম। আরে বললাম, মায়া, তুমি কি ভিতরে একটু এখানে আসতে পারবে? মায়া আমার সামনে এসে দাঁড়ালো। মায়ের চোখ ফুলে গেছে। ফর্সা মানুষ, অতিরিক্ত কান্নার কারণে চোখ ফুলে গেছে। তোমার এই অবস্থা কেন? তুমি তো ভালো করেই জানো। না, আমি জানি না, আর জানার প্রয়োজন মনে করছি না। দরজা তো খোলাই ছিল, তুমি ভেতরে আসলে না কেন? না বলে একটা মেয়ের রুমে প্রবেশ করা ঠিক না।
এই রুমের এবং এই রুমে যে থাকে তার প্রতি তোমার অধিকার আছে। কিরকম? আমি তোমার হুবু বউ। দেখা যাবে। আচ্ছা, এইসব কথা বাদ দাও তো। এখন আমি একটু বাইরে যাব, আমার আসতে রাত হতে পারে। আজকের জন্য তুমি না হয় একটু কোথাও যেও না। কেন? আমি একা যেতে পারবো না? তুমি একা বের হলে তোমার ক্ষতি হতে পারে। আমার ক্ষতি হলে তোমার কি? কারণ আমি তোমাকে কি বলো বলো? কি বলো বলো? থেমে গেলে কেন? বলো কি বলতে চেয়েছিলে, প্লিজ বলো। কিছু না, প্লিজ আমার এই একটা কথা রাখো। আমার একটা জরুরি কাজ আছে। আজকে দিনটার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এটা করলেই হবে, আর কিছু করা লাগবে না। এটা বলে আমি রওনা দিলাম গোডাউনের উদ্দেশ্য। আমি গোডাউনে 6টা বাজে পৌঁছলাম। আমার সব লোকের উদ্দেশ্য বললাম, তোরা তৈরি হয়ে থাক, আজকে রাত 8টায় এই ঠিকানায় গিয়ে কিছু মেয়েদের উদ্ধার করতে হবে। তখনই সবাই হ্যাঁ বলল। তখন আমি মাসুমকে বললাম, মাসুম দেখো তো আমাদের কাজে যথেষ্ট বন্দুক এবং গুলি আছে কিনা। ভাই আমাদের কাছে সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো কয়টা বাজে। ভাই এখন তো 7টা বাজে। সবাই রেডি হয়ে নে, এখনই আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এবং আমার লোক নিয়ে হাজির হলাম আমার গুপ্তচরের বলা ঠিকানায়। সেখানে যেয়ে দেখি জাহিদ কালো স্যুট পরা 2জন লোকের সাথে কথা বলছে, আর আমরা আড়াল থেকে তা দেখছি। জাহিদের পাশে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, তাদের সবার মুখ টেপ দিয়ে আটকানো। জাহিদ কালো স্যুট পরা লোকেদের সাথে হাত মিলিয়ে একে একে সব মেয়েদের ক্যান্টিনারের মধ্যে ঢুকাতে লাগলো। যখন সব মেয়েদের ক্যান্টিনারে ঢুকিয়ে ক্যান্টিনার দরজা আটকালো, তখন আমি আমার লোকদের বললাম, শুরু কর অ্যাকশন। আমার কথা মতো আমার সব লোক ধরে গুলি করতে লাগলো। আর এমন আচমকা আক্রমণের জন্য জাহিদ প্রস্তুত ছিল না, ফলে তার অনেক লোক গুলি লেগে নিহত হয়। জাহিদ পালানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। তার আগেই আমার লোক তাকে ধরে আমার সামনে নিয়ে আসলো। জাহিদ আমাকে দেখে চমকে উঠলো, কাঁপা শুরু করলো। তখন আমি বললাম, কিরে কাঁপাকাঁপি শুরু করলি কেন? তোর জ্বালায় কি কিছুদিন শান্তিতেও থাকতে পারবো না? আর তুই আমার লোকদের মেরেছিস কেন বল? জাহিদের কপালে পিস্তল রেখে বললাম, আমি চেয়েছিলাম মেরে আমি মাফিয়া কিং হব, তাই তোদের মেরেছিলাম। আর আমি মনে করেছিলাম তুই হয়তো মরে গেছিস। তোকে অনেকবার সাবধান করেছিলাম, এইসব খারাপ কাজ ছেড়ে দে। তুই শুনলি না? এবার উপরে যে যা মন চাই তাই কর। এই বলে আমি জাহিদের কপালে 3টা বুলেট ভরে দিলাম। আর আমি পুলিশকে ফোন করে বললাম, হ্যালো আমি কিং বলছি, এই ঠিকানায় চলে আসো। এখানে এত নাম্বার ক্যান্টিনারে 50টা মেয়ে আছে, তাদেরকে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিন। আর এখানে যে লাশগুলো আছে তাদেরকে আমি মেরেছি, তারা মেয়েগুলোকে পাচার করতে চেয়েছিল, তাই আশা করছি আর কিছু বলা লাগবে না। এটা বলে ফোন কেটে দিলাম। আর আমার একটা লোককে বললাম, এখানে পুলিশ না আসা পর্যন্ত তুই লুকিয়ে থাকবি, পুলিশ আসলে তুই তোর বাড়ি চলে যাবি। এই বলে আমি সেই স্থান ত্যাগ করলাম। আমার দল নিয়ে আর সবাইকে বলে দিলাম যে যার বাড়ি চলে যাও। এদিকে মায়ার আব্বু মায়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলো। মায়া মা কোথায় তুই? আয় খাবার খেয়ে যা। মায়াকে ডাকতে গিয়ে তার আব্বু চমকে ওঠে, কারণ মায়া কান্না করতে করতে চোখ ফুরিয়ে ফেলেছে। তখন মায়ের আব্বু বলল, মা তোকে কেউ কিছু বলছে? তুই কি জন্য কান্না করতেছিস আমাকে বল। আব্বু, আমি নীরবকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না, কিন্তু নীরব আমাকে ফিরিয়ে দিচ্ছে কারণ আমি বড় লোক বলে। মায়া তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এই জন্য কান্না করা লাগে পাগলি মেয়ে? আমি আসি তো, আমি তোর সাথে নীরবের বিয়ে দেব। সত্যি বলছো তুমি আব্বু? সত্যি বলছি, তোর খুশিতেই আমার খুশি। তোমাকে কি বলে যে এখন আমি ধন্যবাদ দিব? হয়েছে থাক, কিন্তু তুই এত তাড়াতাড়ি নীরবকে কি করে ভালোবেসে ফেললি? 2 দিন হলো আসলো। আমি না প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। এখন জলদি বিয়ের আয়োজন করো,
তখন মায়ের আব্বু কিছু বলতে যাবে, তার আগে মায়া বলল, ঠিক আছে আব্বু, কিন্তু তুমি নীরবের আব্বু আম্মুর সাথে কথা বলে রাখো। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি সোজা আমার বাসায় চলে আসলাম। আদিবা আমাকে দেখে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া তুমি কেমন আছো? ভালো। আমার বোন কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু তুমি এসে পড়েছো তাই ভালো হয়ে গেছি। তাই নাকি? আব্বু আম্মু কোথায়? এইমাত্র তারা দুজনে গিয়ে শুয়ে পড়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও কিছু খেয়ে নাও। না, এখন আর কিছু খাবো না। তারপর আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি মায়ের আব্বু কল দিয়েছে। ফোন রিসিভ করার পর বললো তাড়াতাড়ি বাসায় আসতে। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। তখন সময় 7টা বাজে চলছে। আমি কোনো মতোই ফ্রেশ হয়ে চলে গেলাম। যাওয়ার পর আমি বললাম, কি হয়েছে আঙ্কেল, এত তাড়াতাড়ি আমায় ডাকলেন? একটু আমার সাথে চলো, সমস্যা হয়েছে। কোথায় আঙ্কেল? আসলে আমি একটা 200 কোটি টাকার কাজ পেয়েছি, কিন্তু সেটা দুজন মিলে আমার থেকে কেড়ে নিতে চাইছে। এখন আজ এমবিকে নিয়ে আমায় ডাকছে। জানি আমি সেখানে গেলে কিছু একটা হবে, আর আমার থেকে এই কাজ কেড়ে নিবে। আমি এই কাজটা করার জন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি। এখন এই কাজ না করতে পারলে লস হবে অনেক। বুঝতে পারছি, আপনি চলেন দেখি কে নাই। তারপর আঙ্কেলের সাথে চলে গেলাম একটা পুরনো ফ্ল্যাটে। সেখানে যাওয়ার পর দেখলাম এমপির সাথে আরো 3 জন বসে আছে। আমায় এমপি দেখে চিনতে পেরেছে, কারণ আমি তাকে বলেছি সেদিন আমি কিং। তাই এমপির সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, আরে কিং ভাই, আপনি এখানে আমায় বলতেন, আমি চলে যেতাম আপনার কাছে। সবাই কিং নামটা শুনে ভয়ে উঠে দাঁড়িয়ে পড়লো। সাথে আঙ্কেলও অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি হয়েছে, তার কাজটা কি নিতে চাইছিল এখানে? আমি আঙ্কেলকে দেখিয়ে বললাম। তখন এমপি বলল, কেউ না ভাই, ভুল হয়ে গেছে, আর কেউ আর কাজে বাধা দেবে না, আপনি যান। সরি ভাই। মনে থাকে যেন, পরের বার যেন এমন ভুল না হয়। তারপর আমি আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। তখন আঙ্কেল আমায় বলল, তুমি তাহলে সেই কিং? আঙ্কেল, আমি সেই কিং, কিন্তু আমি ভালো লোকদের কিছু বলি না। যারা খারাপ কাজ করে তাদেরকে আমি শাস্তি দিই। গতকাল হয়তো টিভিতে শুনেছেন 50 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে। শুনেছি। সেটা তাহলে তুমি করছো? এটা আমি করেছি। খুব ভালো কাজ করছো, খুব খুশি হলাম। আমি কিছু বলতে যাব, তখন মায়া এসে বলল জলদি কলেজে যেতে, লেট হয়ে গেছে। তখন মায়াকে নিয়ে কলেজে চলে আসলাম। আসার পর মায়া ক্লাসে চলে গেল। তখন মায়ের বান্ধবী নীলা আসলো আর বলল, হাই, আমি নীলা, কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তারপর দুজনে একটু আড্ডা দিতে লাগলাম, হেসে হেসে কথা বলতে লাগলাম। নীলা আজ ক্লাসে করেনি, ক্লাসের পুরো সময় আমার সাথে কথা বলেছে। মায়া সবগুলো ক্লাস করে বের হয়ে দেখে নীলা আমার সাথে হেসে হেসে কথা বলছে। তখন মায়া প্রচন্ড রেগে আমার কাছে এসে হাতটি ধরে আর টেনে নিয়ে গিয়ে গাড়িতে উঠালো, আর আজ নিজেই গাড়ি চালাতে লাগলো। মায়া গাড়িতে কোনো কথা বললো না। মায়ার বাসায় এসে কোনো কথা বললো আমার সাথে। তখন আমি আমার রুমে গিয়ে বসে আছি। তখন বোন ফোন করে বলল একটু জলদি আসতে। আমি আঙ্কেলকে বলে চলে গেলাম বাসায়। যাওয়ার পর বলল এমনি ডাকছে আমার সাথে আড্ডা দিতে। তারপর আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার রুমে গিয়ে শুয়ে আছি। ঠিক 2 অথবা 3 ঘন্টা পর আম্মু এসে বলল, নীরো, চালু করে উঠে এই পাঞ্জাবিটা পরে নে, আজ তোর বিয়ে। আমি কথাটি শুনে অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, আম্মু এইসব তুমি কি বলছো? বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে, তাও আমি এখনো মেয়েকে দেখি নাই। তোর দেখা লাগবে না, আমরা দেখেছি এবং আমাদের ভালো লেগেছে। আমরা এই মেয়ে হাত ছাড়া করতে চাই না, তাই তো হুট করে বিয়ে দিচ্ছে। আম্মু আমি এখন বিয়ে করবো না। তুই কি তোর আম্মুর এই কথা রাখতে পারবি না? যদি না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। তারপর আর কি, শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হতে হলো। কিন্তু তখন মায়ের জন্য খারাপ লাগতে শুরু করলো। আমিও তো মায়াকে ভালোবাসি, কিন্তু কি করব, আমি এখন কিছু করার নেই। আমি পাঞ্জাবি পরে নিচে নেমে দেখি একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, সাথে 2 জন লোক আর আঙ্কেল আছে। হয়তো মায়া আসেনি,
কাজী সাহেব আছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। দেখছি আমি মনে মনে বললাম, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। এখন আমি আমার রুমে যেতে ভয় পাচ্ছি, আর খারাপ লাগছে মায়ের জন্য। বুকে ফু দিয়ে 2 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। বউ আমাকে সালাম করে খাটে বসে পড়লো। আমি বউয়ের পাশে গিয়ে ঘুমটা তুলে বিশাল বড় একটা শট খেলাম। আরে আরে, বউ কয়ে? এ তো দেখি মায়া বসে আছে। তখন আমি বললাম, তুমি এখানে? তো কাকে আশা করেছিলে? নীলাকে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তুমি আমায় রেখে নীলার সাথে গিয়ে প্রেম করো, তাই না? ডাইরেক্ট তোমার বিয়ে করে নিজের করে নিলাম। কি? কেমনে কি করলে এটা? আগে চলো নামাজ পড়ে নিই, তারপর বলবো। নামাজ পড়া শেষ, এবার বলো। একদিন তুমি যখন দুপুরে ঘুমিয়েছিলে, তখন আমি তোমার রুমে যাই তোমাকে দেখার জন্য। বিছানার পাশে তোমার ফোন পাই, কিন্তু তোমার ফোনে তো কোনো লক ছিল না। তখন আমি ফোনে দেখতেছিলাম তুমি কোনো মেয়ের সাথে কথা বলো কিনা, কিন্তু তোমার ফোনে কোনো মেয়ের নাম্বার পাইনি, সব ছেলেদের নাম্বার। আম্মু নাম দিয়ে সেভ করা এই নাম্বারটা আমি তখন আমার ফোনে তুলে নিই, যাতে পরে কাজে লাগে। আর যখন তুমি নীলার সাথে কথা বলছিলে, তখন রাগ হয়েছিল অনেক, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় হয়েছে, অনেক হয়েছে। তখন তোমাকে নিয়ে জলদি বাসায় চলে আসলাম, আর তুমি বাড়ি চলে যাও। কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার পর আমি আব্বুকে বলি আসতে, আর আমি কান্না করে বলি আজ বিয়ে করব তোমায়। আব্বু প্রথমে রাজি ছিল না, রাজি হয়েছে। আর একটা কথা, আমি যে তোমায় ভালোবাসি সেটা গতকাল বলে দিয়েছি আব্বুর কাছে। আব্বুর কথা মতো তোমার আম্মুকে আমি ফোন দিয়ে বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার আব্বু আম্মুকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে অনেক বোঝানোর পর তারা রাজি হয়েছে, আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ওহ, কি বুদ্ধি তোমার মাথায়! বাহ। এখন কি কথা বলে রাত পার করবে, নাকি কিছু করবে? আদর করো আমায়। আর আমার কিন্তু টুইন বেবি চাই। তাই নাকি? তাহলে চলো কাজে লেগে পড়ি। আমার লজ্জা করে না বুঝি? এখানে তো তুমি আর আমি, আর তো কেউ নেই। ওই দেখো তোমার দুষ্ট পালকেরা কিভাবে তাকিয়ে আছে। এই ভাইরা এবং আপুরা, আপনারা এখন যান, আর আমি বাসরটা করে ফেলি। আর বেশি কিছু জানতে চেয়ে না। বেশি কিছু জানতে হলে আপনারাও বিয়ে করে ফেলেন। আমি মায়াকে খাটে শুয়ে দিয়ে তার ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে কিস করেই চলেছি। মায়াও আমার সাথে সমান তাল মিলিয়ে চলেছে। আর বাকিটা ইতিহাস, পাতিহাস আর রাজহাঁস, সব মিলিয়ে একই রকমেরই হাঁস। ভালো থাকবেন সবাই। আর গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।